প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর চতুর্থ পর্বে। আজকের ক্লাসে সমাধান করাবো অনুশীলনী 1.1 এর 3 নম্বর প্রশ্ন হতে। 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন দেওয়া আছে। শুরুতে আমি ক নাম্বার প্রশ্ন থেকে শুরু করতেছি। ক নাম্বার প্রশ্নে বলা আছে 147, অর্থাৎ 147 সংখ্যাটি এখানে দেওয়া আছে। 147কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে ওই সংখ্যাটি যে পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বার সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। ক নাম্বার সংখ্যাটি হচ্ছে 147। প্রথমে আমরা 147-এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করতেছি। তাহলে 147কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 49। এবার 49কে 7 দিয়ে ভাগ করলে পাচ্ছি 7। তাহলে আমরা পেয়েছি এখানে মৌলিক গুণনীয়ক হিসেবে 3, 7, 7। সুতরাং 147 সমান 3 গুণ 7 গুণ 7 সমান 3 গুণ, আমরা এখানে দেখতে পাচ্ছি 7 দুটা রয়েছে, তাহলে 7কে আমরা জোড়ায় করে নিলাম, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে 7-এর জোড়াটি লিখলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা যে 7-এর জোড়া আছে একটা, কিন্তু 3 কিন্তু জোড়াবিহীন। সেজন্য আমি লিখছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে উৎপাদক 3 জোড়াবিহীন, অর্থাৎ 3 উৎপাদকটি হচ্ছে যে জোড়াবিহীন, জোড়ার মধ্যে নাই। 3 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো, অর্থাৎ 3 যদি আরেকটা থাকতো তাহলে জোড়ার মধ্যে থাকতো। জোড়ার মধ্যে থাকলে কিন্তু এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে উত্তর পেয়েছি কত প্রিয় শিক্ষার্থীরা? আমরা উত্তর পেয়েছি 3। অর্থাৎ যে যদি আমরা 3 দ্বারা গুণ করি সংখ্যাটিকে, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই ক নম্বর সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছ। এবার খ নাম্বার প্রশ্ন দেখো। খ নাম্বার প্রশ্নে আছে 384, অর্থাৎ 384কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই। খ নাম্বার সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। খ নাম্বারের মধ্যে সংখ্যা রয়েছে 384। প্রথমে 384কে আমরা এই যে মৌলিক গুণনীয়কে ভাগ করে নিচ্ছি, অর্থাৎ মৌলিক উৎপাদকগুলো বা মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করতেছি। 2 দিয়ে 384কে ভাগ করে পেয়েছি 192। 192কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 96। 96কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 48। 48কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 24। 24কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 12। 12কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 6। 6কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 3। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে মৌলিক উৎপাদকে ভাগ করে নিয়েছি, দেখতে পাচ্ছি যে এখানে 2 রয়েছে 7টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি 2 রয়েছে, আর 3 রয়েছে একটা। সুতরাং আমরা লিখলাম 384 সমান 2 গুণ 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 3, অর্থাৎ 2 7টাকে গুণাকারে লিখেছি এবং 3 যেটা ছিল সেটাকেও লিখেছি। এবার এদেরকে আমরা জোড়া করে নেব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 2 দুইটা মিলে এক জোড়া গুণ এই 2 দুইটা মিলে এক জোড়া গুণ এই 2 দুইটা মিলে এক জোড়া গুণ 2 গুণ 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 এবং 3 কিন্তু জোড়ায় নাই, অর্থাৎ তারা কিন্তু জোড়াবিহীন। এখানে উৎপাদক 2 ও 3 জোড়াবিহীন। সুতরাং 2 গুণ 3 বা 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 2 এবং 3 যেহেতু জোড়াবিহীন, এই 2 এবং 3কে যদি আমরা গুণ করি যে সংখ্যাটি পাচ্ছি, অর্থাৎ যে 6 পাচ্ছি, এই 6 দ্বারা যদি আমাদের যে সংখ্যাটি দেওয়া আছে অর্থাৎ 384, এই সংখ্যাটিকে গুণ করলে
গুণফল অর্থাৎ গুণ করার পর যে সংখ্যাটি পাবো আমরা সেই সংখ্যাটি হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা উত্তর পেয়েছি কত প্রিয় শিক্ষার্থীরা? আমরা উত্তর পেয়েছি 6। আশা করছি এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এবার 3 নম্বরের গ নাম্বার। গ নাম্বার যে সংখ্যাটি দেওয়া আছে 1470। এবার আমরা 1470-এর মধ্যে এমন একটি সংখ্যা নির্ণয় করব যে সংখ্যাটির মাধ্যমে এই সংখ্যাটিকে অর্থাৎ 1470-কে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই। দেখো এবার প্রিয় শিক্ষার্থীরা 1470 একটা সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটিকে আমরা এবার মৌলিক উৎপাদকে বা মৌলিক গুণনীয়কে ভাগ করে নেব। তাহলে 1470-কে 2 দিয়ে অর্থাৎ মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করে পেয়েছি 735। 735-কে 3 দিয়ে ভাগ করে পেয়েছি 245। 245-কে 5 দিয়ে ভাগ করে পেয়েছি 49। 49-কে 7 দিয়ে ভাগ করে পেয়েছি 7। তাহলে আমরা এখানে কিন্তু মৌলিক উৎপাদকের ভাগ করে নিয়েছি। মৌলিক উৎপাদকের মধ্যে পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে পেয়েছি 2, এরপরে পেয়েছি 3, এরপরে পেয়েছি 5, এরপরে 7, এরপরে 7। তাহলে সুতরাং আমরা লিখছি যে 1470 সমান, তাহলে মৌলিক উৎপাদকগুলোকে আমরা গুণ আকারে লিখতেছি 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7, অর্থাৎ এগুলোকে আমরা গুণ আকারে এখানে লিখলাম। এরপরে জোড়াই করব এটার সাথে, অর্থাৎ 2 এর সাথে কোনো 2 নাই, সেজন্য জোড়া বাঁধানো যাচ্ছে না, সেজন্য 2 লিখলাম। গুণ 3 এর সাথেও আর কোনো 3 না থাকাতে 3-কে জোড়াই বাঁধানো যাচ্ছে না, সেজন্য 3 লিখলাম। গুণ 5, 5 এর সাথে 5 না থাকার কারণে 5-কেও কিন্তু জোড়ায় বাঁধানো যাচ্ছে না। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি 7 2টা রয়েছে, তাই 7 2টাকে নিয়ে একটা জোড়া তৈরি করলাম। তাহলে এখানে জোড়াবিহীন কত কত পেয়েছি দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, 2 পেয়েছি, 3 পেয়েছি এবং 5 পেয়েছি। সেজন্য আমি লিখলাম এখানে উৎপাদক 2 3 ও 5 জোড়াবিহীন। 2 3 ও 5 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। অর্থাৎ এখানে যে জোড়াবিহীন সংখ্যা রয়েছে 2 3 5 এগুলো যদি জোড়ার মধ্যে থাকতো তাহলেও কিন্তু আমাদের যে 1470 যে সংখ্যাটা দিয়েছে এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে যেহেতু 2 3 5 এগুলো জোড়ার মধ্যে নাই, তাহলে কি করতে হবে? সুতরাং 2 গুণ 3 গুণ 5 বা এগুলো গুণ করতে হবে, এবার ধারাবাহিক গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে 6, 5 6 30 বা 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ যে আমরা যে সংখ্যাটি দেওয়া আছে 1470 তাকে যদি আমরা এই 30 দ্বারা গুণ করি, গুণ করার পরে যে গুণফল পাবো তাহলে সেই গুণফলটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা, উত্তরটা পেয়েছি কত? 30। নিশ্চয়ই এই সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছ। পুরো সমাধানটিকে তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে করে তোমরা পুরো সমাধানটি একসাথে সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছো। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এবার 3 নম্বরের ঘ নাম্বার। ঘ নাম্বার প্রশ্নের মধ্যে যে সংখ্যাটি দেওয়া আছে সেটা হচ্ছে যে 23,805। এবার আমরা এই সমস্যার সমাধানটি খাতায় দেখে নেব। ঘ নাম্বার সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেওয়া আছে 23,805। এবার আমরা 23,805-কে মৌলিক উৎপাদকে ভেঙে নেব। তাহলে 3 দিয়ে প্রথমে ভাগ করব, যেহেতু এটা একটা বিজোড় সংখ্যা। 3 দিয়ে ভাগ করে পেলাম 7,935। এবার 7,935-কে আবার 3 দিয়ে ভাগ করে পেলাম 2,645। এবার 2,645-কে 5 দিয়ে ভাগ করে পেলাম 529। এবার 529-কে মৌলিক সংখ্যা 23 দিয়ে ভাগ করে পেলাম 23। তাহলে আমরা কিন্তু এই যে মৌলিক উৎপাদকগুলো পেয়ে গেলাম। কত কত পেলাম? 3 3 5 23 23। এই মৌলিক উৎপাদকগুলো পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে সুতরাং সেই জন্য লিখলাম 23,805 সমান 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। অর্থাৎ এখানে যে মৌলিক উৎপাদকগুলো পেয়েছি সেগুলোকে গুণ আকারে লিখলাম। এবার এদেরকে জোড়ায় তৈরি করব, অর্থাৎ জোড়া বানাবো এদেরকে দিয়ে।
তাহলে 3 এবং 3কে দিয়ে একটা জোড়া বানালাম, এরপরে গুণ 5-এর সাথে কোনো 5 না থাকার কারণে এটা জোড়াবিহীন হয়ে থাকলো, গুণ 23 এবং 23 দিয়ে আরেকটা জোড়া বানালাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে 5 সংখ্যাটি কিন্তু জোড়াবিহীন। হ্যাঁ, সেজন্য আমি লিখেছি এখানে উৎপাদক 5 জোড়াবিহীন। 5 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো, অর্থাৎ যে সংখ্যাটা আমাদের দেওয়া আছে 23,805 সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতো যদি 5-এর যদি জোড়ায় থাকতো, অর্থাৎ 5 সংখ্যাটি যদি জোড়াবিহীন না হয়ে জোড়া থাকতো তাহলে 23,805 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাই আমরা উত্তর পেয়েছি কত? 5। সেজন্য লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য উত্তর হচ্ছে যে 5। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমরা 3 নাম্বার সমস্যাটার সমাধান করে নিলাম। এবার আমরা অনুশীলনী 1.1-এর 4 নাম্বার সমস্যাটার সমাধান করব। 4 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 4 নাম্বার প্রশ্নে বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা 3 নাম্বারে করেছিলাম কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক ওইটারই মতো এখানে গুণের জায়গায় শুধুমাত্র বলছে ভাগ করলে। হ্যাঁ, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এভাবে আমাদেরকে 3টা সমস্যা দিয়েছে এখানে, ক, খ, গ 3টা সমস্যা দিয়েছে। প্রথমে ক নাম্বারে দিয়েছে 972 সংখ্যাটি। এবার আমরা প্রথমে ক নাম্বার সমস্যাটা সমাধান করব। চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা ক নাম্বার সমস্যার সমাধানটি খাতায় দেখে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমরা ক নাম্বার সমস্যাটার সমাধান দেখতেছি 972। তাহলে এই 972কে প্রথমে আমরা মৌলিক উৎপাদকে ভাগ করব। তাহলে 972 যেহেতু জোড় সংখ্যা সেজন্য 2 দিয়ে ভাগ করতেছি, অর্থাৎ মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করতেছি। 2 দিয়ে 972কে ভাগ করে পেয়েছি 486। 486 যেহেতু জোড় সংখ্যা তাই আবার 2 দিয়ে ভাগ করতেছি, ভাগ করে পেয়েছি 243। 243 যেটা আছে সেটা কিন্তু বিজোড় সংখ্যা, তাই এটাকে 3 দিয়ে ভাগ করতেছি। 3 দিয়ে ভাগ করে পেয়েছি 81। 81 ও বিজোড় সংখ্যা সেজন্য 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করে পেয়েছি 27। এবার 27কে 3 দিয়ে ভাগ করেছি, ভাগ করে পেয়েছি 9। 9কে 3 দিয়ে ভাগ করে পেয়েছি 3। তাহলে আমরা মৌলিক উৎপাদকে ভাগ করে পেলাম 2 2 3 3 3 3 3, অর্থাৎ 3 পেয়েছি 5টা, 2 পেয়েছি 2টা। এবার সুতরাং 972 সমান যে মৌলিক উৎপাদকগুলো পেয়েছি সেগুলোকে এবার গুণাকার লিখতেছি। 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে এবার আমরা এদেরকে দিয়ে 2টা 2টা করে জোড়া বাঁধবো, অর্থাৎ জোড়ায় তৈরি করব। তাহলে 2টা আছে সেজন্য এক জোড়া তৈরি করলাম, গুণ এখান থেকে 3 2টা নিয়ে গুণ আকারে এক জোড়া তৈরি করলাম, গুণ এই 3 2টা নিয়ে আরেক জোড়া তৈরি করলাম, গুণ 3কে লিখলাম। এই 3-এর সাথে কোনো 3 নাই, তার মানে বোঝা যাচ্ছে কিন্তু এই 3টা হচ্ছে জোড়াবিহীন। তাই এখানে লিখলাম, দেখো এখানে উৎপাদক 3 জোড়াবিহীন, অর্থাৎ এই 3টা হচ্ছে যেখানে জোড়াবিহীন। সুতরাং 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা যেহেতু 3কে জোড়াবিহীন অবস্থায় পেয়েছি, তাহলে 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সংখ্যাটি কি হবে? জোড়াবিহীন, মানে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটাই উত্তর, অর্থাৎ 3 হচ্ছে যেখানে উত্তর। তাই আমি এখানে লিখে দিলাম উত্তর 3। তাহলে আমরা উত্তর পেয়েছি 3। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এই সমস্যার সমাধানটিকে আমরা একটু ছোট করে দেখি, তার সম্পূর্ণ সমাধানটা একসাথে দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সম্পূর্ণ সমাধানটিকে ছোট করে আমি তোমাদের জন্য দেখালাম যাতে তোমরা সম্পূর্ণ সমাধানটি একসাথে দেখে নিতে পারো, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুল লিখতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছো। এবার আমরা 4 নাম্বারের খ নাম্বার প্রশ্নটা করব। খ নাম্বার প্রশ্নে দিয়েছে 4056। এবার আমরা 4056
কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমরা নির্ণয় করব। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই। খ নাম্বার সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 4056, 4056কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 2028। এবার 2028কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 1014, 1014কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 507, 507কে 3 দিয়ে ভাগ করে পেয়েছি 169, 169কে 13 দিয়ে ভাগ করে পেলাম 13। তাই আমরা এখানে মৌলিক উৎপাদকগুলো পেয়েছি 2 2 2 3 13 13। সেজন্য লিখলাম 4056 সমান এই মৌলিক উৎপাদকগুলোকে গুণাকারে লিখলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 13। তাহলে এবার আমরা জোড়ায় ভাগ করে লিখব। এই দুইটা মিলে এক জোড়া গুণ 2 গুণ এই 3, এই 2 এবং 3 আমরা দেখতে পাচ্ছি যে কোনো আরেকটা 2 এবং 3 নাই, সেজন্য এদেরকে আমরা জোড়া বানাতে পারি নাই। গুণ 13 গুণ 13, তাহলে 13 গুণ 13 দিয়ে আমরা একটা জোড়া বানালাম। তাহলে দেখতে পাচ্ছি এখানে 2 এবং 3 হচ্ছে জোড়াবিহীন, অর্থাৎ তারা কিন্তু জোড়াই নাই। তাই আমরা লিখলাম এখানে উৎপাদক 2 ও 3 জোড়াবিহীন। সুতরাং 2 গুণ 3 বা 6 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর পেয়েছি কত? 6। অর্থাৎ 6 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা বুঝতে পেরেছো। চলো এবার এই সমস্যার সমাধানটি তোমরা নির্ভুলভাবে লেখার জন্য আমি ছোট করে দেখাচ্ছি। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য সম্পূর্ণ সমাধানটিকে ছোট করে দেখালাম, যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে লিখতে পারো। ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি নিশ্চয়ই লিখে নিয়েছো এবং সমাধানটি খুব ভালো মতো বুঝে গেছো। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এবার গ নাম্বার অর্থাৎ 4 নাম্বার প্রশ্নের সর্বশেষ নাম্বার গ 21952। চলো প্রিয় শিক্ষার্থীরা, 21952 সংখ্যাটির কে আমরা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা নির্ণয় করি। চলো এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই। দেখো 21952, 21952কে 2 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 10976। এবার 10976কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 5488। এবার 5488কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 2744। 2744কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 1372। 1372কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 686। 686কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 343। 343কে 7 দিয়ে ভাগ করে পেয়েছি 49 এবং 49কে 7 দিয়ে ভাগ করে পেয়েছি 7। তাহলে আমরা এখানে এইগুলা হচ্ছে যে আমাদের মৌলিক উৎপাদক। তাহলে মৌলিক উৎপাদক কি কি পেয়েছি? 2 2 2 2 2 2 7 7 7। আমরা 2 পেয়েছি 6টা, 7 পেয়েছি 3টা। এবার এদেরকে আমরা জোড়ায় বাঁধবো, অর্থাৎ জোড়া করে নেব। তাহলে সেজন্য আমি লিখেছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 21952 সমান 2 যে 6টা পেয়েছি সেই 2 6টাকে যে গুণ আকারে লিখেছি, গুণ 7 3টা পেয়েছি এই 7 3টাকে গুণ আকারে লিখেছি। এবার জোড়ায় বাঁধতেছি, 2 2টা মিলে এক জোড়া গুণ 2 2টা মিলে এক জোড়া গুণ 2 2টা মিলে এক জোড়া, এগুলো কিন্তু গুণ আকারে লিখেছি, গুণ 7 2টা মিলে এক জোড়া গুণ 7। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে 7 কিন্তু একটা জোড়াবিহীন হয়ে গেছে। তাই আমি লিখেছি, দেখো এখানে উৎপাদক 7 জোড়াবিহীন, অর্থাৎ উৎপাদক এখানে যে 7টা পেয়েছে সেটা হচ্ছে জোড়ায় নাই, সেজন্য জোড়াবিহীন। সুতরাং 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 7 জোড়াবিহীন, তাই 7 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর হচ্ছে কত? 7। তাহলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই সমস্যা সমাধানটিও ছোট করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সম্পূর্ণ সমাধানটিকে আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম, যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছো। এরই মাধ্যমে আমরা অনুশীলনী 1.1-এর 4 নাম্বার সমস্যাটিরও
সমাধান করে নিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। তোমাদের কাছে আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে রাখো, যাতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। গণিতের প্রথম অধ্যায় মূলত অমূলত সংখ্যা এর পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।